বছরের পর বছর পার হয়ে গেছে। আমরা এই অপেক্ষায় ছিলাম যে আজকে হয়তো আমার দাদাজি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাসায় ফিরবে। অপেক্ষা করতে করতে 13 বছর পার হয়ে গেছে। এখনো মনে হয় হয়তো সে আসবে, আমাকে ডাকবে। সে আমাকে দোস্ত বলে ডাকতো, তো আমার কাছে মনে হয় যে সে আমাকে এসে ডাকবে যে দোস্ত মাহদি কোথায় আছো। আমি কখনোই ভাবিনি তার সাথে আমার শেষ দেখা ছিল এটা। আমি প্রায় সময় তার কাছ থেকে কলম দাবি করতাম, এবং সে খুব সুন্দর করে মুচকে হাসি দিয়ে আমাকে একটা কলম গিফট করতো। আর আমার স্বপ্ন ছিল যে আমি হিফজ করার পর তার কাছ থেকে পাগড়ি নিব। এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট হিসাবে আমি মনে করতাম তখন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ইচ্ছা কবুল করছে। আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতর থেকে তার কাছ থেকে পাগড়ি নিয়েছি তার কাছ থেকে। আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় দাদার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহর সাথে স্মৃতিচারণের কিছু কথা বলবো। সেগুলা আপনাদের থেকে কিছুটা ভিন্ন। আপনারা ব্যক্তি সাঈদী হিসাবে একজন মুফাসসিরকে যেভাবে চিনেন, আমার কাছে তিনি মুফাসসির, কোরআনের থেকেও বড় হচ্ছে সে আমার দাদা। আমার দাদাজি, আমার সাথে তার কেমন সম্পর্ক, পারিবারিক হিসাবে সে কেমন ছিল, তার কিছু অংশ আমি আজকে বলবো। তার সাথে স্মৃতির তো শেষ নেই আসলে, হাজারো স্মৃতি, হাজারো গল্প, হাজারো কথা। এগুলা বলে সময় ধরে বলে শেষ করার মতো না। তারপরও যতটুকু বলতে পারি ইনশাল্লাহ বলবো সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আমি তখন অনেক ছোট। আমার দাদা জানের একটা স্টাডি রুম আছে, অনেকেই হয়তো দেখেছেন, অনেক গণযোগাযোগ মাধ্যমের মধ্যে সেই স্টাডি রুমের ছবি আছে। সেই স্টাডি রুম আমার খুব পছন্দের একটা রুম, খুব পরিপাটি। আমাদের বাসার মধ্যে সব থেকে পরিপাটি রুম ওইটা। চতুর্পাশে কিতাব সমূহ, তার নিজের লেখা কিতাব, হাদিস, তাফসির, এগুলো রাখা। তো সে যখন একাকিত্ব সময়ে স্টাডি করতেন, ওই টাইমটাতে আমি বেশিরভাগ সময় ওই রুমে থাকতাম তার সাথে। হয়তো কোনো কথা হতো না, চুপচাপই থাকতাম, বা কি করছে তাই দেখতাম। তো তার স্টাডি রুমের মধ্যে তার স্টাডি টেবিলের ড্রয়ারটা আমার কাছে খুব অ্যাট্রাকটিভ একটা জিনিস ছিল, কারণ সেই ড্রয়ারের মধ্যে অনেক কালারফুল কলম ছিল, যেগুলা আমার অ্যাট্রাকশন করতো আমাকে। তো তার সাথে সময় কাটানোর পর বিদায় নেওয়ার সময় আমি প্রায় সময় তার কাছ থেকে কলম দাবি করতাম, এবং সে খুব সুন্দর করে মুচকে হাসি দিয়ে আমাকে একটা কলম গিফট করতো। আলহামদুলিল্লাহ, আমরা ভাইরা, আমরা বোনরা যারা আছি, আমরা কাজিনসরা আছি, আমার ভাই বোনরা আছি, সবাই আমরা বিকেলে খেলাধুলা করতাম ছাদে। ওই সময় আমাদের সাথে সে পার্টিসিপেট করতো খেলাধুলায়। আমরা কোথাও ঘুরতে যেতে চাইলে আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হতো। 2010-এ আমার দাদা অ্যারেস্ট হয়ে যান জুন মাসের 29 তারিখে। 2010-এর 14ই অক্টোবর আমি আমার হিফজ শেষ করি। আমার দাদার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আমার হিফজ করা সে দেখবে, তার স্বপ্ন ছিল। আর আমার স্বপ্ন ছিল যে আমি হিফজ করার পর তার কাছ থেকে পাগড়ি নিব। এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট হিসাবে আমি মনে করতাম তখন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ইচ্ছা কবুল করছে। আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতর থেকে তার কাছ থেকে পাগড়ি নিয়েছি তার কাছ থেকে। সেদিন যে সে কি পরিমাণ খুশি ছিল, সুবহানাল্লাহ। তার অশ্রু ঝরা চোখ, মুখে হাসি নিয়ে সে আমাকে জড়িয়ে ধরছিল। বছরের পর বছর পার হয়ে গেছে। আমরা এই অপেক্ষায় ছিলাম যে আজকে হয়তো আমার দাদাজি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাসায় ফিরবে। অপেক্ষা করতে করতে 13 বছর পার হয়ে গেছে।
আমার অপেক্ষা থেমে গেছে। এখনো মনে হয় হয়তো সে আসবে, আমাকে ডাকবে। সে আমাকে দোস্ত বলে ডাকতো, তো আমার কাছে মনে হয় যে সে আমাকে এসে ডাকবে যে দোস্ত মাহদি, কোথায় আছো। 2022-এর 9 ডিসেম্বর আমার সাথে তার শেষ সাক্ষাৎ হয়েছিল। আমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলাম বিদায় নিতে, কারণ আমি আমেরিকা চলে আসবো দেখে। সে খুব খুশি ছিল যে আমি এখানে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য আসতেছিলাম। তাই আমি কখনোই ভাবিনি তার সাথে আমার শেষ দেখা ছিল এটা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুক। তার সে মৃত্যুবরণ করেছে (2023-এর 13ই আগস্ট। সে বলা হয় সে হার্ট অ্যাটাক করেছিল। তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হার্ট অ্যাটাকের কথা বলে কাশিমপুরের গাজীপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুঃখিত, আমি এখন হাসপাতালের নামটা সঠিক মনে করতে পারছি না। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে থ্রোম্বোলাইসিসের একটা সুযোগ ছিল, তারা করেনি। সেটা হার্ট পেশেন্ট ছিল, থ্রোম্বোলাইসিসের একটা সুযোগ ছিল, তারা করেনি। কেন করেনি আমি জানতে চাই, আমরা জানতে চাই। তাজউদ্দিন মেডিকেল কলেজ, রাইট। তো থ্রোম্বোলাইসিস করার সুযোগ ছিল, তারা করে নাই, বরঞ্চ তারা ঢাকায় পাঠানোর জন্য প্রেফার করেছে। ওখানে গাজীপুরে আমাদের জানা মতে একটা ভালো হসপিটাল ছিল, শেখ হাফিজাতুন নেসা এরকম নামের কোন একটা হসপিটাল ছিল, যেখানে ভালো মানের সিসিইউ ছিল, ক্যাথ ল্যাব ছিল, পিসিআই করা যেত। এখানে ওই সুযোগ ছিল, তারা ওখানে নেয়নি, তারা পিজি হাসপাতালে পাঠিয়ে। পিজি হাসপাতালে পাঠিয়েছে। সে যে অ্যাম্বুলেন্সে আসেছে, সেই অ্যাম্বুলেন্সও আইসিইউ নাই। সে অ্যাম্বুলেন্স মধ্যে সাধারণ অ্যাম্বুলেন্সে একজন হার্টের পেশেন্টকে এভাবে বসিয়ে আনা হয়েছে এত ঘন্টা ধরে। সে অ্যাম্বুলেন্স থেকে নেমে যে হাসিটা দিছে, সেই হাসি আমাদের হৃদয়ে গেঁথে গেছে। সেই হাসি আমাদের হৃদয়ে, এই হাসি কখনো মুছার মতো না। আমার পরিবারের সবাই এই জায়গায় উপস্থিত ছিলেন। পিজি হাসপাতাল বাইরে তাদেরকে দেখতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি। একজন হার্ট পেশেন্ট, একজন ইম্পর্টেন্ট হার্ট পেশেন্টের প্রতিটা মোমেন্ট যে কত ইম্পর্টেন্ট হয় এটা সবারই জানা আছে। সে সেরকম কোনো ট্রিটমেন্টই পায়নি। ছাত্রলীগ বা গণজাগরণ মঞ্চের নেতা ডাক্তার কি নাম ওনার, জি, ওনার কথায় ওনারা মিটিং এ নাকি এইভাবে বলা হয়েছিল যে তাদের সবই ঠিক আছে। তো একা এক ছাত্র লীগ বা এরকম নেতা দিয়ে তো এই মিটিং সম্ভব না, তাই না? এত বড় একজন মানুষের ইয়ে তো সম্ভব না এইভাবে। তো এর বিচার আমরা চাই, এর তদন্ত আমরা চাই যাতে হয়। আমি আর কথা বাড়াবো না, শেষ কথা একটু কি বলবো যে আজকে আল্লামা
শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির স্মৃতিচারণ করছি। আমরা তার জন্য দোয়া করছি। এই দোয়া যেন এখানে থেমে না যায়, আগামী প্রজন্ম যাতে তার সম্পর্কে জানতে পারে, আগামী প্রজন্ম যাতে জানতে পারে কোরআনের পাখি ছিল, যে কোরআনের প্রচারের জন্য নির্যাতিত হয়েছে। আগামী প্রজন্ম যাতে জানতে পারে এমন এক কোরআনের পাখি ছিল, যে কোরআনের বাণী বলতে কারো রক্তচক্ষু ভয় করতেন না। আগামী প্রজন্ম যাতে জানতে পারে একজন মুফাসসিরে কোরআন ছিল, যাকে কাফের মুশরিকরা ভয় পেয়ে বন্দী করেও ক্ষান্ত হয়নি, বরং তার মৃত লাশকে ভয় করে তার জানাজা ঠিক মতো দিতে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার দাদাজি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জান্নাতুল ফেরদৌস দান করে, আর আমাদের সকলকে যেন তার সাথে জান্নাতে মুলাকাত করার তৌফিক দান করে। আমি মাহদী হোসেন সাঈদী আমার পরিবারের জন্য, আমার দাদার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আমি যেন তার আদর্শে চলতে পারি, এই দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। গত 15 বছর গত 15 বছর আমরা অনেক সাফার করেছি। আমার দাদা অ্যারেস্ট হওয়ার পর থেকে 2011 সালে আমার বড় মা, আমার দাদা রাম্মা ইন্তেকাল করেন। 2012 সালে আমার বড় চাচা মরহুম রফিক বিন সাঈদী সে কোর্টে বসে স্ট্রোক করেন। 2017 সালে আমার দাদার ছোট ভাই হুমায়ুন কবির সাঈদী সে ইন্তেকাল করেন। 2012 সালে আমি তখন মাদ্রাসায় পড়ি, উত্তরাতে তানজিমুল উম্মাতে। আমার সাথে আমার বাবা দেখা করতে আসতেছিল, সেই রাস্তার থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। 7 মাস তাকে বিনা কারণে জেল খাটতে হয়েছে। 2019 সালে আমার সেজ চাচা মাসুদ সাঈদীকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের কোন রকম কোনো ব্যবসা চাকরি কোনো কিছুতে অংশগ্রহণ করার কোনোভাবেই কোনো উপায় ছিল না, আমাদের লাইসেন্স রিনিউ করে দেওয়া হয় নাই। আমরা ক্লাস করতে বাইরে যাব, আমাদের বাবা মা তারা চিন্তায় থাকতো যে আমরা সহি সালামতে বাসায় ফিরবো কিনা। একটা কলেজ পড়া ছাত্র ছাত্রী বা একটা ইউনিভার্সিটি পড়া ছাত্র ছাত্রীকে আপনি কতক্ষণ গাইড করে রাখতে পারবেন, নিজের চোখে চোখে দেখে রাখতে পারবেন। বিচার এই জমিনেই হবে, আপনাদের চোখের সামনে হবে ইনশাআল্লাহ, সবার বিচার হবে ইনশাআল্লাহ। আমি আর দীর্ঘ করব না, আমাদের নামাজেরও এশা নামাজের সময় প্রায় অনেকখানি হয়ে গেছে, আমি শেষ করতে যাচ্ছি। সর্বশেষ আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার নানু জোবাইদা হোসেন সে দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেন, সে যাতে বাড়ি ফিরে চলে আসতে পারে তাড়াতাড়ি। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার দাদা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি যে স্বপ্ন দেখে গেছেন,
কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র কায়েম করার সেভাবে যাতে আমাদের বাংলাদেশটা করতে পারি আমরা ইনশাআল্লাহ। শুকরিয়া সবাইকে, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে বসেছিলেন, আমাদের কথা শুনেছেন, আমার কথা শুনেছেন। সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ আমি বলতে চাই, আমার আঙ্কেল যে এই অনুষ্ঠান সক্ষম করেছেন, কাউসার মারুফ আঙ্কেল, আল্লাহ আপনার রিজিকে অনেক বরকত দিন, আপনার পরিবারটা সুন্দর থাকুক, আপনাকে সুখী রাখুক আঙ্কেল। জাযাকাল্লাহু খাইরান মাহাদি হোসেন সাইদি।